আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায়, ব্যবসায় পরিচিতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো আমাদের টাইপ 1 এ কি আছে, ব্যবসায়ের ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা সবাই জানি যে আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কার্যের সমষ্টিকে আমরা ব্যবসায় বলি। আমাদের ব্যবসায়টার উৎপত্তি হয় মূলত মানুষের অভাববোধ থেকে। আমাদের ব্যক্তি পর্যায়ে যে একটা অভাববোধ রয়েছে সেই অভাববোধ থেকেই কিন্তু আমাদের মূলত ব্যবসায়ের উৎপত্তি হয়। এবং এই যে আমাদের যে ব্যবসায়ের যে একটা ক্রমবিকাশ, অর্থাৎ আমরা ব্যবসায়কে এখন যেইভাবে দেখতে পাচ্ছি, একটা সময় কিন্তু ব্যবসায়টা এই পর্যায়ে ছিল না, অথবা অদূর ভবিষ্যতেও কিন্তু ব্যবসায়টা এই পর্যায়ে থাকবে না। এই যে ব্যবসায়ের একটা ক্রমবিকাশ ঘটলো, এই ক্রমবিকাশের ধারাটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করে ফেলি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগেরও বেশ কিছু আমাদের কার্যক্রম রয়েছে, কৃষিকাজ, পশু শিকার করা, দ্রব্য বিনিময় করা। মধ্যযুগে গিয়ে আমরা কাগজে মুদ্রার প্রচলন করি, ব্যবসায়ের উদ্ভব করি, শহর ও বাজারের উৎপত্তি হয়। আধুনিক যুগে গিয়ে আমাদের তথ্য প্রযুক্তির ব্যাপক একটা উন্নয়ন হয়, ব্যাংকিং খাতে উন্নয়ন হয়। এই যে আমাদের যে কনসেপ্টগুলো, এই জায়গা থেকেই কিন্তু আমরা টাইপ 1টা আলোচনা করব। এবং আমরা টাইপ 1-এ 1 থেকে 29 পর্যন্ত যেই প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 1-এ দেখো কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের ফলে আমাদের কি কি হয়। ব্যবসায়ের ফলে আমাদের মূলধন গঠিত হয়, ব্যবসায়ের ফলে আমাদের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। ব্যবসায়ের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়, হ্রাস পায় না। জাতীয় আয়ের পরিমাণ কি হবে? যদি বৃদ্ধি হইতো তাহলে এটা উত্তর হইতো। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 আছে হচ্ছে আমাদের ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়? ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে আমরা 3টি পর্যায়ে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে প্রাচীন যুগ, তারপরে হচ্ছে আমাদের মধ্যযুগ, এরপরে হচ্ছে আমাদের আধুনিক যুগ। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশকে আমরা কি করতে পারি? মূলত এই 3টা ভাগে ভাগ করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে মৎস্য শিকার কোন যুগের উদাহরণ? বিনিময়ের মাধ্যম হিসাবে মৎস্য শিকার কোন যুগের উদাহরণ? বিনিময়ের মাধ্যম হিসাবে মৎস্য শিকার, এটা হচ্ছে প্রাচীন যুগের উদাহরণ। খেয়াল করে দেখো, তোমরা যদি তোমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়, ডান পাশে যে 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা তো ডান পাশে আছে, 3 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে যদি যাও, 3 নম্বর পৃষ্ঠার প্রথমে দেখবা তোমাদের ব্যবসা উদ্যোগ বই একটা ছক দেওয়া আছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ নামে এবং ক্রমবিকাশের ধারা নামে। ওইখানে 3টা ঘর আছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ওই প্রাচীন যুগের যে উদাহরণগুলো রয়েছে সেখানে গেলে তুমি দেখবা আমাদের কৃষিকাজ, মৎস্য শিকার, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রাচীন যুগের উদাহরণ। এই কারণে আমরা এখানে উত্তর হিসাবে প্রাচীন যুগটা গ্রহণ করেছি, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 4 ও 5। 4 ও 5 নাম্বার প্রশ্নের জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে, জনাব রহমান বিএ পাশ করার পর সফলতা লাভ করার জন্য নিজ এলাকায় একটি পাটের শৌখিন দ্রব্যাদি তৈরির দোকান দেন। বর্তমানে তিনি অধিক মুনাফা অর্জন করেছেন। জনাব রহমানের কাজটিকে কি বলা যায়? জনাব রহমানের কাজটাকে আমরা বলতে পারি ব্যবসায়। তার কারণ আমরা যদি মুনাফা লাভের আশায় কোনো একটা কাজ পরিচালনা করি, কোনো একটা কাজ আমি করি, তাহলে ওই কাজটাকে বলা হয় ব্যবসায়। মুনাফা লাভের আশায় কোনো একটা কাজ করলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ব্যবসায়। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 5। জনাব রহমানের কাজটিকে নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? জনাব রহমানের কাজ, রহমান কি করেছেন? ব্যবসায় করেছেন, তাই না? তাহলে তার ব্যবসায়টা অবশ্যই মুনাফা অর্জনে লিপ্ত, তার ব্যবসায়টা অবশ্যই অর্থনৈতিক কাজের সাথে জড়িত। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? অর্থনৈতিক কাজের সাথে জড়িত। এই 1 ও 2, এই অপশনটা হবে হচ্ছে 1 ও 2 হবে, ঠিক আছে? যেন কাজটি কোনটির সাথে জড়িত? মুনাফা অর্জনের সাথে জড়িত, এবং যেটাই আমার জন্য মুনাফা সম্পর্কিত কাজ ওইটাই কিন্তু কি আমার
অর্থনৈতিক কাজ। এই ওইটাই কি আমার অর্থনৈতিক কাজ। তাহলে উত্তর কি হবে? ও 1 ও 2 তো পাশেই আছে, সরি সরি সরি, 1 ও 2 পাশেই আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের জন্য ক। এই উত্তর কি, সরি উত্তর হচ্ছে আমাদের জন্য খ। কি হবে? 1 ও 2। জনাব রহমানের কাজটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? খেয়াল করো, রহমান সে কি কাজ করছিল? সে বিএ পাশ করার পরে সে শৌখিন পাটের শৌখিন দ্রব্যাদির দোকান দেন এবং বর্তমানে তিনি অধিক মুনাফা অর্জন করছে। তার মানে তিনি একটা ব্যবসায় করতেছেন, তাই না? এই ব্যবসায়ের মধ্যে আমার মুনাফা থাকবে, ব্যবসায় মানেই তো এখানে আমার টাকা পয়সার লেনদেন হচ্ছে, তাই না? তাহলে অর্থনৈতিক কাজের সাথে সে জড়িত আছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। চলে যাব প্রশ্ন নাম্বার 6। বলা আছে 6 নম্বর প্রশ্ন বলেছে মধ্যযুগে প্রচলন ঘটে। আমাদের মধ্যযুগে কোনটির প্রচলন ঘটে? দেখো মধ্যযুগের যদি আমরা ধারণাগুলো দেখি, আমাদের প্রাচীন যুগে গিয়ে যখন বিনিময়ের মাধ্যম হিসাবে যখন আমরা এই যে ওটাকে কি বলে, মানে বিনিময়ের মাধ্যমটা যখন বাতিল হয়ে গেল, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা যখন দেখলাম যে আমাদের কোনো পরিমাপক না থাকার কারণে একটা পক্ষ অনেক বেশি লাভবান হচ্ছে, একটা পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার ফলে গিয়ে কি হয়ে গেল, আমরা ওই বিনিময় প্রথাটা বাতিল করে সবার প্রথম বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এই জিনিসগুলো ব্যবহার করা শুরু করলাম। এবং এগুলো যেহেতু একটা প্রাকৃতিক উপাদান, দুষ্প্রাপ্য উপাদান, এগুলোর পরিমাণও ধীরে ধীরে কমে গেল এবং এটার পরিমাণ কমে যাওয়ার কারণে আমরা সর্বপ্রথম মধ্যযুগে এসেই কি করি, কাগজি মুদ্রার প্রচলন শুরু করি, তাই না? তাহলে মধ্যযুগে কোনটার প্রচলন ঘটে? কাগজি মুদ্রার প্রচলন ঘটে। এই কাগজি মুদ্রার প্রচলন ঘটে মধ্যযুগে এসেই। মানুষেরা সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে এবং মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করবে তখন কিন্তু তাদের শহর এবং বাজারের উৎপত্তি হবে। তাহলে মধ্যযুগের উদাহরণ হিসাবে আমরা কাগজি মুদ্রার প্রচলন আর হচ্ছে শহর ও বাজারের উৎপত্তি, এই দুইটা অপশনকে কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এরপরে আমরা আমাদের 7 নম্বর প্রশ্ন দেখি কি বলা আছে। আমাদের প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড? এই 7 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে ব্যবসায় এটা কোন ধরনের কর্মকাণ্ড। দেখো ব্যবসায় যেহেতু টাকা পয়সা নিয়ে আসলে ঘাটাঘাটি করা হয়, এই কারণে আমাদের ব্যবসায় এটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। কি ধরনের কর্মকাণ্ড? অর্থনৈতিক কর্মকাণ্ড। আচ্ছা, জনাব আতিক তার স্থানীয় বাজারে একটি মুদির দোকান স্থাপন করেন। তার একক নেতৃত্বের কারণে আজ সে অধিক মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। আতিকের কাজটিকে কি বলা যায়? ভাইয়া যেহেতু সে একটা মুদির দোকান স্থাপন করেছেন এবং আমরা এটাও বুঝতে পারতেছি মুদির দোকানের মাধ্যমে সে মুনাফা অর্জন করেছে, তো এই কাজটাকে তো অবশ্যই ব্যবসায় বলা হয়, তাই না? আমরা ব্যবসায়ের সংজ্ঞায় এরকমটা শিখেছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কার্যের সমষ্টিকে ব্যবসায় বলে। তো তিনি মুদির দোকান স্থাপন করেছেন অবশ্যই মুনাফা অর্জনের জন্য, এবং মুদির দোকান এটা আসলে কোনো অবৈধ কাজ না বা এটা কোনো নিষিদ্ধ কাজ না। তার মানে সে একটা বৈধ কাজের মাধ্যমেই কিন্তু মুনাফাটা অর্জন করছে বা মুনাফা অর্জনের চেষ্টা করছেন, তাই না? তাহলে তার কাজটাকে আমরা বলতে পারি এটা একটা ব্যবসায়, তাই না? আচ্ছা, এরপর 9 নম্বরে বলছে আতিকের কাজটি নিচের কোনটির সাথে জড়িত? আতিকের কাজটি মুনাফা অর্জনের সাথে জড়িত, অর্থনৈতিক কাজের সাথে জড়িত, মুনাফার নিশ্চয়তা। এখানে আসলে মুনাফার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো একটা ব্যবসায়ে মুনাফার কোনো ফিক্সড কোনো নিশ্চয়তা নাই যে মুনাফা হবেই বা এত টাকা মুনাফা হবে। মুনাফা হতেও পারে, নাও হতে পারে, অনেক বেশি টাকা মুনাফা হতে পারে, অল্প টাকাও মুনাফা হতে পারে, অর্থাৎ মুনাফার ব্যাপারটা এখানে নিশ্চিত না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের 1 ও 2। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। প্রশ্ন নাম্বার 10-এ বলা আছে ব্যবসায়ের অন্তর্ভুক্ত কাজ কোনটি? ব্যবসায়ের অন্তর্ভুক্ত কাজ কোনটি? এন্ড তোমরা তো প্রথম অপশনেই দেখবা মুনাফা অর্জন, উত্তেজিত হয়ে দাগাই দেবা উত্তর ক, তখনই দেখবা যে কাটা খায় যাবা, 1 নাম্বার শেষ। প্রত্যেকটা অপশন পড়তে হবে, প্রশ্ন যেমন পুরোটা পড়তে হবে, অপশনও পুরোটা পড়তে হবে। খেয়াল করে দেখো, শুধুমাত্র মুনাফা অর্জন করলেই কোনো একটা কাজকে আমি ব্যবসায় বলতে পারি না, কারণ মুনাফা অর্জন অবৈধ কাজের মাধ্যমে বেশি করা যায়। যেই লোকেরা দুষ্টু, যে লোকেরা যারা অবৈধ কোনো কাজ করে তারা কিন্তু বৈধ কাজের তুলনায় অধিক মুনাফা অর্জন করতে পারে এবং অধিক মুনাফা অর্জিত হয় বলেই কিন্তু তারা অবৈধ কাজ করে। কিন্তু অবৈধ বা নিষিদ্ধ কোনো কাজকে আমরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত করতে পারি না।
ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে বৈধতার সাথে মুনাফা অর্জনের জন্য পরিচালিত যে কাজগুলো আছে ওই কাজগুলোকে আমরা কি বলবো, ওই কাজগুলোকে আমরা ব্যবসায় বলবো, তাই না? আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর প্রশ্নে কি বলা আছে। 11 নম্বর প্রশ্নে বলেছে ফাহিম গুলিস্তান এলাকায় বিভিন্ন গাড়িতে ফেরি করে বই, কলম, চকলেট বিক্রি করে। ফাহিমের কাজটিকে কি বলা হয়? দেখো এই যে ফেরিতে করে যে কলম, বই, চকলেট বিক্রি করতেছেন, অবশ্যই এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় সেটা অবশ্যই ব্যবসায়। শুধু চেক করে নিতে হবে কাজটা কি বৈধ না অবৈধ। তো বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বই, কলম, চকলেট এগুলো বিক্রি করা তো কোনো অবৈধ কাজ না, তাই না? তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য খ। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 12তে। বলা আছে ব্যবসায়ে সর্বদা কি বিদ্যমান থাকে? ব্যবসায়ে সর্বদাই ঝুঁকি বিদ্যমান থাকে। আমরা যখনই ব্যবসায় পরিচালনা করতে চাইব তখনই কিন্তু আমাদেরকে ঝুঁকির মোকাবেলা করতে হবে, অর্থাৎ ব্যবসায়ের সাথে ঝুঁকির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। 13 নম্বর প্রশ্নটা আমরা দেখি। বলা আছে ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জনে কোনটি বিশেষ প্রয়োজন? ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জনে বিশেষভাবে প্রয়োজন হচ্ছে বিনিয়োগ করা। তার কারণ বিনিয়োগ ছাড়া অর্থাৎ টাকা ছাড়া আমরা কি করতে পারবো না? টাকা ছাড়া আমরা কেউই কিন্তু মুনাফা অর্জনের জন্য ব্যবসায়টা পরিচালনা করতে পারবো না। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে বলেছে জনাব রুবেল তার স্থানীয় বাজারে একটি মুদির দোকান স্থাপন করেন। তার একক নেতৃত্বের কারণে আজ সে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন। রুবেলের কাজটিকে কি বলা যায়? জনাব রুবেল যে কাজটি করছেন এই কাজটাকে আমরা কি বলতে পারি? এই কাজকে আমরা বলি ব্যবসায়। এই কাজকে আমরা কি বলি? এই কাজকে আমরা বলি ব্যবসায়। 15 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে জনাব রুবেলের কাজটি নিচের কোনগুলোর সাথে জড়িত? জনাব রুবেলের কাজটি নিচের কোনটির সাথে জড়িত? জড়িত হচ্ছে কি আমাদের রুবেল যেহেতু ব্যবসা করতেছে তাহলে মুনাফা অর্জনের সাথে তার কাজটা জড়িত। তারপরে অর্থনৈতিক কাজের সাথে, এটা তো একটা অর্থনৈতিক কাজই, মুনাফার নিশ্চয়তা হবে না, কারণ কোনো ব্যবসা প্রতিষ্ঠানই আসলে মুনাফার নিশ্চয়তা প্রদান করতে পারে না। তাহলে উত্তর কি? 15-এর উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 আমাদের থাকে ক নাম্বারে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? ক। আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 16। বলা আছে 16 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগের পর্যায় কোনটি? মধ্যযুগের পর্যায় হচ্ছে বাজার ও শহরের সৃষ্টি করা। ভাইয়া আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় যদি তাকাই, 3 নম্বর পৃষ্ঠাটা হাতের ডান পাশে পাবা। বইয়ের 3 নম্বর পৃষ্ঠার একদম প্রথমে গিয়ে দেখবে একটা ছক দেওয়া আছে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা বা ক্রম উন্নয়নের ধারা, এরকম নামের একটা ছক দেওয়া আছে। ওইখানে দেখবা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টা সেগমেন্ট আছে। ওইখানে গিয়ে তুমি মধ্যযুগের মধ্যে দেখবা বলা আছে হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি পাথর ব্যবহার করা, বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণরৌপ্য ব্যবহার করা, বিনিময়ের মাধ্যম হিসাবে কাগজি মুদ্রার প্রচলন, শহর ও বাজারের সৃষ্টি। তাহলে এই যে শহর ও বাজারের সৃষ্টি, এটা কোন যুগের উদাহরণ ভাইয়া? এটা হচ্ছে আমাদের মধ্যযুগের উদাহরণ। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে আমরা আসবো। বলা আছে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই কিসের উৎপত্তি হয়? মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই আমাদের ব্যবসায়ের উৎপত্তি হয়। কিসের? ব্যবসায়ের উৎপত্তি হয়, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে বলা আছে কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে? কাগজি মুদ্রার প্রচলন হয় মধ্যযুগে। এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। কাগজি মুদ্রার প্রচলন হয় কোন যুগে? কাগজি মুদ্রার প্রচলন, আচ্ছা একই প্রশ্ন দুইবার লিখছে, যাই হোক, বিনিময়ের মাধ্যম হিসাবে কোন যুগে কাগজি মুদ্রার প্রচলন হয়? মধ্যযুগে হয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। বলা আছে কোন কার্যক্রমটি ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় মধ্যযুগে সংগঠিত হয়? একদম সহজ কথা হচ্ছে নিচের কোনটা মধ্যযুগের উদাহরণ? দেখো শহর ও বাজারের সৃষ্টি হয় মধ্যযুগে, এজন্য এটা মধ্যযুগের উদাহরণ। দ্রব্য বিনিময়, এটা আমাদের প্রাচীন যুগের উদাহরণ। শিল্প বিপ্লব, এটা আমাদের আধুনিক যুগের উদাহরণ। তারপর হচ্ছে বিনিময় প্রথা, এইটাও আমাদের আধুনিক যুগের
একটা উদাহরণ, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ, বাজার সৃষ্টি। উত্তর হবে খ, বাজার সৃষ্টি। ওকে, 20 নম্বর প্রশ্ন আমরা দেখব। বলা আছে ব্যবসায়ের ক্রমবিকাশের প্রাচীন যুগের পর্যায় কোনটি? ব্যবসায়ের ক্রমবিকাশের প্রাচীন যুগ। বাজার সৃষ্টি হয় আমাদের মধ্যযুগে, মুদ্রার প্রচলন হয় আমাদের মধ্যযুগে, ব্যবসায়ের বিকাশ ঘটে বা উৎপত্তি, যদি বিকাশের কথা বলি তাইলে আধুনিক যুগ, যদি উৎপত্তির কথা বলি তাহলে মধ্যযুগ। তো এটা নিয়ে একটা কনফিউশন, এটাতে না যাই। দ্রব্য বিনিময় এটা হচ্ছে আমাদের জন্য প্রাচীন যুগ, তাই না? আচ্ছা, তাহলে আমার কাছে জানতেছি প্রাচীন যুগের উদাহরণ কোনটা? উত্তর কি হবে? গ, দ্রব্য বিনিময়, এটা আমাদের প্রাচীন যুগের উদাহরণ। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা, তাই না? আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 22। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল। ব্যবসায়ের উৎপত্তির মূলে মূলত কি ছিল? ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ, মানুষের অভাববোধ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেন। তাহলে 1 2 3, 1 2 3 কই আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 23 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 23 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে ব্যবসায়ের আধুনিক যুগের বৈশিষ্ট্য কোনটি? ব্যবসায়ের আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমরা যদি একটা একটা করে দেখি, দ্রব্য বিনিময় এটা আমাদের ব্যবসায়ের প্রাচীন যুগের বৈশিষ্ট্য। শহর ও বাজারের উৎপত্তি এটা মধ্যযুগের। ব্যবসায় সংগঠনের উৎপত্তি হয় মধ্যযুগে। বৃহতায়তন উৎপাদন ব্যবস্থার প্রচলন হয় আমাদের আধুনিক যুগে। কোন যুগে ভাইয়া? আধুনিক যুগে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক, আধুনিক যুগ, তাই না? আচ্ছা, আধুনিক যুগ উদাহরণ বৃহতায়তন উৎপাদন ব্যবস্থা প্রচলন। 24 নম্বর প্রশ্ন, জনাব ফাহিম একটি হোটেলে খাবার সরবরাহ করেন, পাশাপাশি নিজের জায়গায় সবজি উৎপাদন করেও বিক্রি করেন। এটি কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? দেখো, সে যেহেতু পণ্য উৎপাদন করে বিক্রি করেন, এটা একটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত বা এটা একটা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত বিষয়, তাই না? আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের উৎপত্তির কারণ কোনটি? ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ হচ্ছে মানুষের অভাববোধ। মানুষের অভাববোধ থেকেই মূলত কি হয়? ব্যবসায়ের উৎপত্তিটা হয়, তাই না? আচ্ছা, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। দেখো, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে কে? গুদামজাতকরণ। কে করে ভাইয়া? গুদামজাতকরণের মাধ্যমে আমাদের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। বীমার মাধ্যমে আমাদের ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। তথ্যগত উপযোগ সৃষ্টি হয় আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে। স্থানগত উপযোগ সৃষ্টি হয় আমাদের পরিবহনের মাধ্যমে, তাই না? তাহলে উত্তর কি? পরিবহনের মাধ্যমে। কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত। তার কারণ পরিবহনের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 27। বলা আছে নিচের কোনটি প্রাথমিক দ্রব্য? নিচের কোনটি প্রাথমিক দ্রব্য? এই নিচের কোনটি প্রাথমিক দ্রব্য? সেটা হচ্ছে তুলা। কেন প্রাথমিক দ্রব্য? দেখো ভাইয়া, আমাদের প্রক্রিয়াটা কিভাবে হয়? আমরা তুলা থেকে সুতা তৈরি করি, তাই না? আচ্ছা, এরপরে আমরা সুতা থেকে কি করি? সুতা থেকে আমরা কাপড় তৈরি করি। কাপড় থেকে আমরা কি করি? কাপড় থেকে আমরা পোশাক তৈরি করি। তো এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে, তাই না? তাহলে সবচাইতে বেসিক লেভেলে কে আছে? তুলা। তাহলে এখানে উত্তর তুলা। যদি অপশনে তুলা না থাকতো তাহলে আমরা সুতা দাগাইতাম। অপশনে তুলাও নাই, সুতাও নাই, তাহলে আমরা কাপড় দাগাইতাম। অপশনে সুতা, তুলাও নাই, সুতাও নাই, কাপড়ও নাই, তাহলে আমরা দাগাইতাম পোশাক। অর্থাৎ সিকোয়েন্সটা মেনটেন করতাম আর কি। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা যাব। এর পরের প্রশ্নটা কত নম্বরে আছে দেখি। ওকে, এরপরে 28 নম্বর প্রশ্ন কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 28-এ বলছে ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে? ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় মধ্যযুগে। মধ্যযুগের শেষ অংশে মূলত কি হয়? আমাদের ব্যবসায় সংগঠনের উৎপত্তি ঘটে, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন নাম্বার 29-এ বলা আছে ব্যবসায় হলো, এই ব্যবসায় কি? ব্যবসায় হলো পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টন করা, মুনাফার আশায় মাছ চাষ করা। উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও
2, তাই না? তাহলে দেখো ভাইয়া আমাদের টাইপ 1 এর যে 29টা প্রশ্ন ছিল, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ব্যাপকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের এই যে টাইপ 2, এই টাইপটা আমরা আলোচনা করব। তোমরা যারা যারা টাইপ 1 এর ক্লাসটা মনোযোগ দিয়ে করলা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই, এই যে তোমরা প্রথম ক্লাসটা করলা আমাদের এই এমসিকিউ বইয়ের, এইভাবে আমরা প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা টাইপের এমসিকিউ এরকম সময় নিয়ে বিস্তারিত তোমাকে বোঝাবো। তোমার দায়িত্ব হচ্ছে ক্লাসটা করার সময় তোমার সাথে বইটা রাখবা, একই সাথে ক্লাস করে বইয়ের প্রশ্নটার উত্তরটা দাগিয়ে ফেলবা বা উত্তরটা পড়ে ফেলবা, এবং আমরা যে ব্যাখ্যাগুলো ক্লাসে দেওয়ার চেষ্টা করছি এই ব্যাখ্যাগুলো তুমি মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবা। আর তোমার যেই বন্ধুরা এখন আমাদের এই বইটি সংগ্রহ করে নাই, তাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের বইটি সম্পর্কে জানাবা, যাতে করে তারা আমাদের বইটা সংগ্রহ করতে পারে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।